আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। পাশাপাশি আজকে সেই ফাগুন মাসের প্রথম অর্থাৎ ফাগুনের শুভেচ্ছা সকলকে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী শাখার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আজকে দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস। সবাই ভালো আছো? আচ্ছা, ওকে, যাক, খুব ভালো লাগলো। আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলছিলাম গত দিনের ক্লাসে, অর্থাৎ গত সপ্তাহের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি সেখানে কি কারো সমস্যা আছে কোনো? বলো। নো স্যার। ওকে, আমরা ওই অধ্যায় থেকে সৃজনশীলেরও ক্লাস নিয়েছি, কেউ দুইটা। তোমরা হয়তো বা দেখেছো, সৃজনশীলের ক্লাস দেখেছো। তারপরে ভিডিও ক্লাস নিয়েছি। অবশ্যই ক্লাসগুলোর মনোযোগ দিয়ে দেখবা। আমি গত দিনের ক্লাসটা হয়তো বা দিতে একটু লেট হয়েছে, দেরি হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। ওই ক্লাসটাকে দেখেছো সবাই? জি স্যার, দেখেছি। ওকে ওকে, তো আজকে মূলত আমরা শুরু করি নতুন একটা অধ্যায় দিয়ে শুরু করব, সপ্তাহের প্রথম দিন। এবং প্রথমেই আজকে আমরা নতুন একটি অধ্যায় দিয়ে শুরু করব। তো তোমরা বুঝতে পারছো কোন অধ্যায়টা আমরা পড়ব? ভূত দেখেছো তোমরা কেউ? ভূত ভূত নো স্যার। নো স্যার। হ্যাঁ, আমি কিন্তু দেখেছি ভূত, বুঝছো? অনেক অনেক বড় বড় ভূত দেখেছি। তো আজকেও তোমাদের ভূত দেখানোর চেষ্টা করি আমরা। হ্যাঁ, আজকে মূলত আলোচনা করব তৈলচিত্রের ভূত, এই গল্পটি নিয়ে। পড়েছো তোমরা এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এই যে তৈলচিত্রের ভূত। ঠিক আছে, এইটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলি। তো তৈলচিত্র মানে কি? তেল রঙে আঁকা ছবি, অর্থাৎ ছবির ভূত। মূলত এখানে আমরা সরাসরি ভূত দেখবো না, ছবিতে ভূত দেখতে পাবো, হ্যাঁ, অনুভব করতে পারবো এই বিষয় নিয়ে। এখন আলোচনায় করব এই অধ্যায়ের আজকে আলোচনা মূলত আমাদের ফিক্সার অনুযায়ী লেখক পরিচয় নিয়ে কথা বলবো, শব্দের অর্থ নিয়ে কিছু কথা বলবো এবং পাঠ পরিচয় নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। এই অধ্যায়ের ক্লাসের এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ এগুলো নিয়ে কথা বলি এবং এগুলো আমরা ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলো, তৈলচিত্রের ভূতের লেখক কে? মনে আছে? স্যার মানিক বন্দ্যোপাধ্যায়। হবে কি? মানিক বন্দ্যোপাধ্যায়, তাই না? জি স্যার। আচ্ছা, এই প্রশ্নটাও আসবে, তৈলচিত্রের ভূত গল্পটির লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখতে হবে। ওকে, এখন আমরা মূলত আলোচনায় আসবো যে লেখক পরিচিতি নিয়ে কথা বলি আগে। যেহেতু আমাদের লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসবেই, সেহেতু লেখক পরিচিতি থেকে প্রশ্ন হবে। পাঠ পরিচিতি থেকে আমাদের মূল বিষয় বা কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং শব্দের অর্থ, এখান থেকে বিশেষ করে বহু নির্বাচনীতে বা সৃজনশীলের পথে কিছু কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আমাদের জানতে চাই, সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে কথা বলবো। আর আগামী ক্লাসে আমরা এই পুরো গল্পটি এইটা নিয়ে কথা বলবো, তৈলচিত্রের ভূত গল্পটা নিয়ে আলোচনা করবো এবং সেখান থেকে প্রশ্ন করবো। আর ভিডিও ক্লাস যেহেতু আমাদের আছে সপ্তাহে, তো ভিডিও ক্লাসের মাধ্যমে আমি তোমাদের প্রশ্ন নিয়ে কথা বলবো, সৃজনশীল নিয়ে কথা বলবো। তো এই পুরো সপ্তাহের 4টি ক্লাস, এই 4টি ক্লাস দেখলে আমাদের অধ্যায়টা সুন্দরভাবে সম্পূর্ণ হবে বলে আমি মনে করছি। তবে কেউ একটা ক্লাস মিস করবে না, যেহেতু একটা ক্লাস মিস করলে তোমাদের ওই অংশটা বাদ পড়ে যাবে, বোঝার অসুবিধা হয়ে যাবে। এই জন্য পুরো ইয়েটাই দেখতে হবে। হ্যাঁ, 4টা ক্লাসই তোমাদের দেখতে হবে, পুরো প্যাকেজটাই আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ প্রতিটা ক্লাস আমি একটা প্যাকেজ করেছি, 4টা ক্লাসের একটি ক্লাস। হ্যাঁ, 4টা ক্লাসের মাধ্যমে একটি পাঠ শেষ হবে আমাদের, ঠিক আছে?
এইভাবে তোমরা দেখতেছো, তো তারপরে আমরা স্মরণ করে দিই মাঝে মাঝে। আচ্ছা, এখন আমরা যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলবো, সেহেতু একজন লেখকের জন্ম, মৃত্যু, তারপরে তার যে জন্মস্থান এবং তার উল্লেখযোগ্য রচনা, তাকে কি ধরনের কবি বলা হয় বা লেখক বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? বাইরের সাউন্ড ব্যাপক আসছে, আমরা একটু আচ্ছা, তো আমরা এখন মূলত মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলি। মানিক বন্দ্যোপাধ্যায় থেকে কয়েকটা টপিক আমরা আলোচনা করব। এইগুলো এখনই মুখস্থ করে ফেলবো তোমরা, এই মুহূর্তে মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো নিয়ে আমাদের আর পরবর্তীতে ভাবার অবকাশ থাকবে না, এখানেই আমরা মুখস্থ করব। প্রথমে আমাদের জানা দরকার জন্ম। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সাল বলো? স্যার 1908 সাল। তাহলে মুখস্থ আমরা করে ফেলবো 1908 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করলেন। তবে কোথায় জন্মগ্রহণ করলেন এটাও কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে এটাও মনে রাখবা, কোথায় বলো? সাঁওতাল পরগনা গ্রামে জন্ম। হ্যাঁ, সাঁওতাল পরগনা দুমকায়, তাই না? জি স্যার। দুমকাই শহরে জন্মগ্রহণ করলেন। দুমকায় না লিখে দুমকা শহর দেখি, তাহলে হয়ে গেল। ওকে, তাহলে সাঁওতাল দুমকা শহরে হবে না, তা গ্রাম হবে, শহর লিখছেন। তাই? আচ্ছা, সমস্যা নাই, শহরে বা গ্রামে, এটা এখন গ্রামের অন্তর্ভুক্ত নাই, এটা এখন শহরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই জন্য শহর লিখলাম, এই জন্যই শহর লিখলাম। আচ্ছা, যাই হোক, তবে আমরা জানি যে তার মূলত এইটা জন্মস্থান হলেও তার পৈতৃক নিবাস কিন্তু আলাদা, এটা আমরা জানি। সেটা হচ্ছে বাংলাদেশের যে বিক্রমপুর এই অঞ্চলের তার হচ্ছে পৈতৃক নিবাস। এইটা মুখস্থ রাখা দরকার তোমাদের, যে পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে। এইটা গেল তার জন্ম এবং জন্মস্থান। মূলত মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে পারি তিনি উপন্যাস এবং নাটকের জগতে একটি চিরস্মরণীয় নাম। তার বেশ কিছু উপন্যাস এবং ছোট গল্পের মাধ্যমে, নাটক বলেছি আমি, ভুল, দুঃখিত, ছোট গল্প হবে। উপন্যাস এবং ছোট গল্পে তার ব্যাপক পদচারণা রয়েছে এবং বাংলা সাহিত্য ভান্ডারকে করেছে, দান করেছে এক সীমাহীন মর্যাদা। তিনি বেশ কিছু উপন্যাস রচনা করেছেন যেগুলো বাংলা সাহিত্যে এখন পর্যন্ত অমর হয়ে রয়েছে। তো মূলত দারিদ্রতার কারণে পড়াশোনা বেশি দূর অগ্রসর করতে পারেনি। তার পড়াশোনাটা, দারিদ্রই ছিল তার জীবনের নিত্য সঙ্গী, এইটা আমরা বলতে পারি। দারিদ্রতার কারণে তিনি পড়াশোনায় বেশি বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারেননি। তারপরেও ছাত্র জীবন থেকেই মূলত তিনি সাহিত্য রচনায় মনোযোগী হয়েছেন। তবে মানিক বন্দ্যোপাধ্যায়ের শিশুদের জন্য অনেক লেখা রয়েছে। আমরা জানি যে শিশুদের জন্য তার ছোট গল্পের 27টি ছোট গল্প রয়েছে, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় শিশুদের জন্যই রচনা করেছেন। এর মধ্যে একটি হচ্ছে এই চলচ্চিত্রের বই। এটা মূলত বিজ্ঞান নির্ভর একটি গল্প। তবে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের স্টুডেন্ট বা শিক্ষার্থী ছিল না, তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র। হ্যাঁ, বিজ্ঞান বিষয়ক তিনি পড়াশোনা করেছেন। তারপরেও তিনি বাংলাতে বা বাংলা সাহিত্যে অসংখ্য লেখালেখি করেছেন। আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জগতের দিকে একটু তাকাই, বেশ কিছু ছোট গল্প পাবো আমরা। ছোট গল্প এবং উপন্যাস, উপন্যাস এবং ছোটদের জন্য রয়েছে, ছোটদের জন্য উপন্যাস একটা রয়েছে। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। হ্যাঁ, মাঝির ছেলে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে ছোটদের জন্য লিখিত তার উপন্যাসের নাম কি? মাঝির ছেলে। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কবি পরিচিতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়া আমরা তার ছোট গল্প হিসেবে পাবো প্রাগৈতিহাসিক, তারপরে সরিৎস্কি, টিকটিকি, এ ধরনের অসংখ্য রয়েছে।
প্রাগৈতিহাসিকে মূলত 12টা ছোট গল্প রয়েছে। 12টা ছোট গল্পের একটা সমন্বয় হচ্ছে বই প্রাগৈতিহাসিক, এবং এই প্রাগৈতিহাসিক বইয়ের নাম এবং একটা গল্প আছে তার প্রাগৈতিহাসিক প্রথম গল্পের নাম। হ্যাঁ, এখানে আমি পড়েছি গল্পটা অনেক মজার। তোমরা যদি পাও গল্পগুলো, মানে বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প যদি পড়ো, অনেক ইন্টারেস্টিং, অনেক হাস্যরসাত্মক ভাবে তিনি, এবং অনেক ভালো লাগবে তোমরা যদি পড়ো, দেখবা। হ্যাঁ, বাস্তব জ্ঞানগুলো তুলে ধরেছেন, নিম্নবিত্ত মানুষের জীবন তুলে ধরেছেন, এবং সমাজের বাস্তব প্রতিচ্ছবি মূলত আমরা তার ছোট গল্পের মধ্যে দেখতে পাবো। এছাড়া ছোট গল্প নয়, উপন্যাসের মধ্যে যেমন পদ্মা নদীর মাঝি উপন্যাস, পদ্মা নদীর মাঝি সিনেমা দেখেছো তোমরা? নো স্যার। দেখোনি? দেখবা, নো স্যার, দেখিনি। দেখবা যে মানে পদ্মা নদীর মাঝি একটি এই উপন্যাসের আদলে একটা সিনেমাও তৈরি করা হয়েছে। অনেক সুন্দর একটি সিনেমা। তোমরা যদি সময় পাও হাতে, এই সিনেমাগুলো দেখবা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে বিষয়গুলো সম্পর্কে আরো। তো তার পদ্মা নদীর মাঝি রয়েছে, পুতুল নাচের ইতিহাসিকতা রয়েছে, এগুলো তার কিন্তু উপন্যাস। আবার রয়েছে দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য থেকে একটা প্রশ্ন আসে কিভাবে জানো, যে বলে দিবারাত্রির কাব্য এটা কি ধরনের রচনা? অনেকে লিখে দেয় যে কাব্য বা কবিতা। আসলে এটা কিন্তু কাব্য বা কবিতা কিছুই নয়, এটা হচ্ছে একটা উপন্যাস। ঠিক আছে, এইটা গেল। এবং তার হচ্ছে গল্প আমরা বললামই, তার হচ্ছে শিশু কিশোরদের জন্য 27টি গল্প রয়েছে। এর মধ্যে আমরা পাবো জব্দ করার প্রতিযোগিতা, বা 3টি ভীরুর, সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, ইত্যাদি ইত্যাদি এই ধরনের তিনি অসংখ্য গল্প লিখেছেন। এবং সর্বশেষ 1956 সালে, এটা মনে রাখবেন, 1956 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। 1956 সালের তারিখটা আমি বলে দিতে পারি, তারিখ হচ্ছে 3 ডিসেম্বর, অর্থাৎ 3রা ডিসেম্বর 1956 সালে 3রা ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করলেন। মূলত এই ছিল আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় লেখক করেছেন। জন্ম 1908 খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনা দুমকা শহরে বা গ্রামে, এবং তার জন্মস্থান ছিল বিক্রমপুরে। তিনি মূলত দারিদ্রতার কারণে লেখাপড়া তেমন করতে না পারলেও তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বেশ কিছু। তবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও তিনি বাংলা সাহিত্যকে অন্তরে ধারণ লালন করেছেন, যার ফলে কিন্তু বাংলা সাহিত্য ভান্ডারকে দান করেছে সীমাহীন মর্যাদা। তিনি অসংখ্য সাহিত্য রচনা করেছেন, যেমন আমরা ছোট গল্প পেয়েছি প্রাগৈতিহাসিক, তারপরে হচ্ছে ছোট গল্প প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি, এই ধরনের অসংখ্য গল্প তিনি রচনা করেছেন। এছাড়া উপন্যাস আমরা পাবো পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য। প্রশ্ন থাকে যে দিবারাত্রির কাব্য কি ধরনের রচনা, উপন্যাস হবে? তিনি ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন, প্রায় 27টি গল্প, এবং ছোটদের জন্য একটা উপন্যাস রয়েছে তার মাঝির ছেলে। মাঝির ছেলে হচ্ছে তার ছোটদের জন্য উপন্যাস, এখান থেকে একটা প্রশ্ন আসে। এবং 1956 সালে 3রা ডিসেম্বরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহকালের মায়া ত্যাগ করেছেন, এবং 3রা ডিসেম্বরে কলকাতাতে তিনি মূলত মৃত্যুবরণ করেন। লেখক করেছেন এই কয়টাই জানা ছিল। বলতো লেখক করেছেন থেকে কারণ কোনো সমস্যা আছে? আর ছোট গল্প কি কি? ছোট গল্প প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি। প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি। এই যে প্রাগৈতিহাসিক, তারপরে সরীসৃপ আর টিকটিকি, দ্বন্দ্ব টিকটিকি। হ্যাঁ, প্রাগৈতিহাসিক, সরীসৃপ এবং টিকটিকি। আরো একটা আছে সমুদ্রের স্বাদ। সমুদ্রের স্বাদ, হ্যাঁ, কি বললেন? সমুদ্রের স্বাদ। এই যেটা সমুদ্রের স্বাদ, এটা হচ্ছে তার আরো একটি ছোট গল্প। এটা দ্বন্দ্ব স্বাদ ধরা যাচ্ছে। এই যে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, টিকটিকি আর সমুদ্রের স্বাদ, এই কয়টা হচ্ছে তার ছোট গল্প। আর উপন্যাস তো আমরা পেয়েছি, উপন্যাস যদি আমি লিখে দিই
সেটা হচ্ছে যে পদ্মা নদীর মাঝি, এই যে উপন্যাস পদ্মা নদীর মাঝি। তারপরে পুতুল নাচের কথা, পুতুল নাচের, দিবারাত্রির কাব্য, আর একটা আছে দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য ইত্যাদি ইত্যাদি। আর ছোটদের জন্য উপন্যাস একটা রয়েছে মাঝির ছেলে, এটা তো লিখেই দিলাম, মাঝির ছেলে। এটা হচ্ছে ছোটদের জন্য লেখা উপন্যাস, ঠিক আছে? এইটাই। পিতামাতার নাম কি? তার পিতা মাতার নাম যেখানে নাই উল্লেখ নাই, পিতা মাতার নাম সেরকম জানা নাই। এইটা একটা বিষয়। তো এই তো ছিল। তবে মানিক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র ছিলেন, এটা একটু জেনে রাখো। তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র থাকার মানুষের মন নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি, অর্থাৎ মনোবিশ্লেষক নামেও কিন্তু তিনি পরিচিত। মানুষ মানিক বন্দ্যোপাধ্যায় মনোবিশ্লেষক হিসেবে বেশ খ্যাতি লাভ করেছেন। তিনি মানুষের মন দেখে বুঝতে পারেন তার মনের মধ্যে কি আছে বা কি কথা বলবে, এইরকম বিষয় কিন্তু তিনি অর্জন করতে পেরেছেন। অর্থাৎ এই জন্য তাকে বলা হয় মনোবিশ্লেষক। মানিক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মনোবিশ্লেষক, ঠিক আছে? এইটা একটা প্রশ্ন থাকবে। এবং আমরা দেখেছি যে তিনি শ্রমিক, তারপরে হচ্ছে কৃষকদের কল্যাণের কথা ভেবেছেন, শোষকদের হাত থেকে রক্ষার জন্য তিনি বিভিন্ন লিখনী লিখেছেন, ঠিক আছে? অর্থাৎ জনগণ মানুষের কল্যাণের জন্য, শোষকদের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য, জনগণের রক্ষার জন্য তিনি কিন্তু লিখনির মাধ্যমে অস্ত্র তুলে ধরেছেন হাতে, অস্ত্র তুলে নিয়েছেন হাতে, আমরা বলতে পারি। অর্থাৎ অস্ত্রটা হচ্ছে তার লিখনি, সাহিত্য লেখার মধ্য দিয়ে এই যে অত্যাচারিতদের বিদ্রোহ ঘোষণা করেছিলেন, ঠিক আছে? এই একটা বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় থেকে মূলত আমরা এই কটা প্রশ্ন জানলেই হবে। আর কোনো সমস্যা আছে? নো স্যার। প্রশ্ন ধরো। নো স্যার। প্রশ্ন ধরি। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই বিষয়। তারপরে প্রশ্ন বলো, মিহি বলো। স্যার প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শিশু কিশোরদের জন্য লেখা উপন্যাসের নাম বলো। স্যার শিশু কিশোর। হ্যাঁ, কিশোরদের জন্য মাঝির ছেলে। মাঝির ছেলে। ওকে, গুড। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোরদের জন্য লিখিত উপন্যাস হচ্ছে মাঝির ছেলে, গুড। এরপরে দিহান বলো। দিহান তুমি বলো, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? স্যার 1908 খ্রিস্টাব্দে। 1908 খ্রিস্টাব্দে। ওকে, থ্যাংক ইউ। এরপরে রোকসানা বলো। জি স্যার। রোকসানা বলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটদের বা কিশোরদের জন্য লেখা গল্পের সংখ্যা কতটি? কি স্যার আবার বলেন, বুঝি নাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোরদের জন্য লিখিত গল্প কতটি রয়েছে? গল্প এরকম স্যার বুঝতে পারতেছি না। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত? কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত? এই যে কিশোর উপযোগী গল্পের সংখ্যা, গল্পের সংখ্যা কত? স্যার আমি বলি 27টি। কিশোর উপযোগী গল্পের সংখ্যা হচ্ছে 27টি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। রোকসানা শুনতে পেয়েছো? জি স্যার। আচ্ছা, এরপরে হাফসা বলো। ইয়েস স্যার। হাফসা বলো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের আমি 3টা উপন্যাসের নাম বলেছি, 3টা উপন্যাসের নাম বলো। স্যার পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা আর দিবারাত্রির কাব্য। ওকে, থ্যাংক ইউ। 3টায় পেরে গেছো তুমি। এরপরে ফারজানা বলো। ফারজানা। জি স্যার।
তুমি বলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের আমি কয়েকটি গল্পের নাম লিখে দিয়েছিলাম, গল্পগুলো বলো। কয়েকটি গল্প নাম লিখেছিলাম, সেই গল্পের নামগুলো বলো। পারা যাবে? পারা যাবে না। স্যার আমি বলবো। তুমি স্যার বলো। স্যার টিকটিকি সরীসৃপ প্রাগৈতিহাসিক। ওকে, মেহেদি বলো। মেহেদি, মেহেদি বলো। জি স্যার বলেন। তুমি বলো। স্যার মেহেদি বলো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক এটা কি ধরনের রচনা? প্রাগৈতিহাসিক ছোট গল্প। ছোট গল্প, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এরপরে আর কি রয়েছে দেখি নিচের দিকে। আচ্ছা, সাদিয়া বলো। সাদিয়া, সাদিয়া শুনে পাচ্ছ? সাদিয়া শুনে? বলছেন? হ্যাঁ, সাদিয়া শোনা যাচ্ছে, বলো। সাদিয়া না, তো কি ওটা? সাইয়েদা। ও তাই, সৈয়দা মুফতি। হ্যাঁ, স্যার। বলো সৈয়দা মুফতি। তুমি বলো দিবারাত্রি কাব্য এটা কি ধরনের রচনা? স্যার এটা উপন্যাস, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 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 আগে আছে সাবির আহমেদ। সাবির আহমেদ, সাব্বির বলো। সাব্বির শুনতে পাও? আগে শুনতে পাই না, সাব্বির শুনতে পাই না। এরপরে আরেকটা প্রশ্ন, হাফসা বলো আরেকটা। তুমি বলো যে মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিভাগের বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন? বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। ওকে, ঠিক আছে। এই তো, তাই না? আর কে রয়েছে? আর কেউ প্রশ্ন উত্তর দিবা? স্যার আমাকে ধরেন। তুমি স্যার আইরিন। আইরিন সুলতানা বলো। আইরিন সুলতানা, তুমি বলো মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেছেন? স্যার 1956 সালে 3 ডিসেম্বর। 3রা ডিসেম্বর। কোথায়? স্যার আমাকে ধরেন একটা কোশ্চেন। বলো। অপূর্ব বলো। অপূর্ব, অপূর্ব বলো। স্যার কোশ্চেন বলেন। প্রশ্ন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন? কোথায়? হ্যাঁ। কোথায় করেছেন? সাঁওতাল দুমকা গ্রামে। দুমকা গ্রামে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একজন উত্তর দাও, যে কোনো একজন। আজকে এই যে লেখক পরিস্থিতি নিয়ে আমি কথা বললাম, লেখক পরিস্থিতির এমন কোন প্রশ্ন আসে যে তুমি পারবা না, এরকম কেউ আছো? যে কটা প্রশ্ন আলোচনা করলাম মুখস্থ হয়নি, এরকম কেউ আছো? নো স্যার। ওকে, তার মানে আমরা পরের অংশে চলে যেতে পারি। পরের অংশ বলতে আমরা চলে যাব শব্দের অর্থ। কিছু শব্দের অর্থ রয়েছে যেগুলো শব্দের অর্থ আমাদের খুব দরকার জানা, যেগুলো থেকে প্রশ্ন আসে। প্রথমেই এই তৈলচিত্র, এটা জানা দরকার। তৈলচিত্র কি? তৈলচিত্র হচ্ছে তেল রঙে আঁকা ছবি। তেল রঙে বা তৈল রঙে। তেল রংটা কেমন হয়? হ্যাঁ, তেল রংটা কেমন হয় স্যার? তেল রং মানে জল রং দিয়ে, জল রং যেটা আছে না, পানি রং তেল সংমিশ্রণ করে লিকুইড বানানো হয় এবং ওইটা দিয়ে তুলির সাহায্যে আঁকা হয় ছবি, সেটা। ঠিক আছে। আচ্ছা, এইটা একটা গেল। এরপরে আমরা এখান থেকে একটি শব্দ পাবো, প্রকাণ্ড। প্রকাণ্ড একটা শব্দ।
প্রকাণ্ড মানে কি বলো? প্রকাণ্ড মানে হচ্ছে স্যার অনেক বড়। স্যার অতিশয় বড়। হ্যাঁ, অতিশয় বড়। এরপরে আমরা আরেকটা পাবো উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত, এই যে উদ্ভ্রান্ত, এই শব্দটি সৃজনশীলের পথে, পথে বেশি আছে সবচেয়ে। হ্যাঁ, এটা তোমরা লিখবা দিশেহারা লিখতে পারো সংক্ষেপ বা সহজভাবে। উদ্ভ্রান্ত তো দিশেহারা লিখবা, হতজ্ঞান লিখবা, এগুলো লিখতে পারো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এরপরে আরো কিছু শব্দ রয়েছে উইল। উইল, এই যে সরি, এই উইল মানে শেষ ইচ্ছাপত্র। আমি কি এটা বলতেছি যে শেষ ইচ্ছাপত্র, অর্থাৎ যে কেউ মারা যাওয়ার আগে তার সবাই সম্পত্তি, বিষয় সম্পত্তিগুলো কারো নামে লিখিতভাবে দিয়ে যাবে, এটাকে বলা হবে উইল। অর্থাৎ কারো নামে লিখিতভাবে দিয়ে যাওয়াটাই হচ্ছে উইল করে যাওয়া। হ্যাঁ, তারপরে প্রেতাত্মা, এটা একটা শব্দ পাবো, প্রেতাত্মা। প্রেতাত্মা মানে হচ্ছে ভূত বা ভূতের আত্মা। হ্যাঁ, প্রেতাত্মা। তারপরে আরো শব্দ রয়েছে মটকা। মটকা শব্দ হচ্ছে রেশমের মোটা কাপড়, এটাও আছে মটকা। আমি যে কটা বলছি সেই কটা দাগ দিয়ে দিতে পারো বইও, কারণ এগুলো থেকে বেশি প্রশ্ন আছে। আর একটা শব্দ পাবো আমরা ভৎসনা। ভৎসনা শব্দ তো তিরস্কার, এটা পাবো। এবং আরো একটা গুরুত্বপূর্ণ অশরীরী। অশরীরী, হ্যাঁ, এই অশরীরী এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মানে শরীর নয় যা দেহহীন। শরীর নেই যা দেহহীন, অশরীরী। ঠিক আছে? পারা যাবে? জি স্যার। আচ্ছা, এই কটা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। প্রমাণ প্রশ্নের বিষয় বড়, উদ্ভ্রান্ত থেকে দিশেহারা, উইল থেকে শেষ ইচ্ছাপত্র, প্রেতাত্মা থেকে ভূত, অশরীরী থেকে দেহহীন। অশরীরী থেকে দেহহীন। ওকে? জি স্যার। আচ্ছা, আমি মিশে দেখি ধরবো তো একটা। জি স্যার, ধরেন। ওকে, জি স্যার। ইয়েস স্যার, ধরেন। এই কটাই ধরেছি। বলো কে বলবে আগে? স্যার আমি বলবো। আমি বলো, পিঞ্জিরা বলো। পিঞ্জিরা বলো। জি স্যার। পিঞ্জিরাকে প্রশ্ন ধরে নিয়ে আসতে হবে, তাই না? নো স্যার। হ্যাঁ, পিঞ্জিরা বলো, উইল বলো, উইল। উইল। স্যার শেষ ইচ্ছাপত্র মানে যেটাতে জমির মালিকানা মানে হলো মালিকের ইচ্ছা অনুসারে হয়। ওকে, ঠিক আছে। এরপরে ফাহমিদা নাসরিন মিহি বলো। হ্যাঁ হ্যাঁ, বলো মাহি। মাহি হাত উঠিয়েছো, মাহি বলো। কই হাত শুরু উঠে গেছো, কথা বলো না যে। স্যার আমাকে ধরেন। হ্যাঁ বলো, তুমি বলো। প্রেতাত্মা বলো, প্রেতাত্মা। ভূত। ভূত না, ভূত। আচ্ছা, ঠিক আছে, পারবা, বোঝা গেছে, সবাই পারবা। আমরা শব্দটা ক্লোজ করে দেব। আচ্ছা, এবার আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্রের ভূত নিয়ে একটু কথা বলি। মূলত এইটা 1941 সালে, এটা মনে রাখবা, 1941 সালের ফেব্রুয়ারিতে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে তোমার মৌচাক পত্রিকা, মৌচাক, অর্থাৎ 1941 সালের ফেব্রুয়ারি মাসের মৌচাক পত্রিকায় প্রথম এই চলচ্চিত্রের গল্পটি ছাপা হয়। এটা একটি প্রশ্ন মনে রাখবা যে মৌচাক পত্রিকাটি কোন পত্রিকায় ছাপা হয় বা প্রকাশিত হয়? মৌচাক পত্রিকায়। কত সালে? 1941 সালে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। ওকে, মনে থাকবে? জি স্যার। স্যার Yes, sir. আচ্ছা, মূলত ভূত বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে একটি কুসংস্কার বিরাজমান। ভূত প্রেত নিয়ে মানুষের মধ্যে, বিশেষ করে গ্রামীণ মানুষের মধ্যে একটি কুসংস্কার বিরাজমান রয়েছে।
তো লেখকের উদ্দেশ্য হলো এইরকম ভূতপ্রেত নিয়ে যে কুসংস্কার এগুলো থেকে মানুষ যাতে দূরে থাকে এবং বিজ্ঞানসম্মত ভাবে পৃথিবীতে ভূত বলে কিছু নেই এই বিষয়টাই মূলত বোঝানোর জন্য মানে বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লাভ করেছেন। আমাদেরও এটা শিক্ষা দিতে হবে ভূত বলে পৃথিবীতে কিছু নাই এইটাই। তো বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কারকে সহজে দূর করা সম্ভব গল্পটি করে আমরা কিন্তু এই বিষয়ে শিক্ষা লাভ করতে পারবো। মূলত এটাই হচ্ছে তৈলচিত্রের ভূতের শিক্ষা। তবে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর কলির একটি ছোট গল্প। এই গল্পে তিনি বিজ্ঞান ভাবে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ভূত নয়, মানুষের মধ্যে এই ভূত জিনিসটা হচ্ছে একটি কুসংস্কার, একটি অন্ধবিশ্বাস। হ্যাঁ, তো এখানে আমরা দেখবো যে নগেন নামে একটা ছেলে তার মামার ছবি এই যে তৈলচিত্রটি রয়েছে মামার যে তৈলচিত্রটি সেখানে রূপার থেকে বাঁধানো তৈলচিত্র বিদ্যুতে লাইন দেওয়া আছে সেখানে হাত দিলে সব খায়। তো এই বিষয়টি যখন পরাশর ডাক্তারকে বলে তখন পরাশর ডাক্তার বিষয়টি অবলম্বন করে এবং নিজে এসে সেখানে হাত দিয়ে প্রমাণ করে দেখে যে আসলে এটা ভূত নয়, এটা বিদ্যুতের সব। তো এই বিষয়গুলি মূলত পুরো তৈলচিত্রের ভূত গল্পটি অনেক সুন্দরভাবে বিজ্ঞান ভাবে বৈজ্ঞানিক ভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, তিনি হচ্ছে এখানে এই গল্পে বিজ্ঞান বুদ্ধির জয়যাত্রাকে দেখিয়েছেন মূলত কবিতার গল্পটির মধ্য দিয়ে। ঠিক আছে, তো মানুষের যে বিরাজমান কুসংস্কারকে দূর করার জন্য মূলত তৈলচিত্রের ভূত রচনাটি আমাদেরকে উপহার দান দিয়েছেন। আমরাও করছি, এখান থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারবো। তো আমরা তৈলচিত্রের ভূতের গল্পটা নিয়ে আলোচনা করবো আগামী দিন। আজকে আলোচনা করলাম লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ। পাঠ পরিচিতি বলতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। আপনার সময় এখন হোমওয়ার্ক হচ্ছে এই বিষয়গুলো থেকে 10টি এসকিউ আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে হবে। স্যার আপনার পার্সোনালে করবা? হ্যাঁ, ওকে স্যার। এখন বলো আজকে যে ক্লাস নিলাম আর 3 মিনিট সময় আছে আমার ক্লাসে, তাহলে 40 মিনিট হয়ে যাবে। কোনো প্রবলেম আছে কারো? প্রবলেম নেই স্যার স্যার। নেই স্যার, কোনো জায়গায় প্রবলেম নেই। হাফসা বলো। স্যার প্রবলেম নেই। আচ্ছা স্যার তো সব মুখস্থ হয়ে গেছে এখনই না? ইয়েস স্যার। আচ্ছা, বাসায় একটু পড়বা, একটু পড়লে প্রশ্নগুলো আরো মনে হবে। হোমওয়ার্কটা করবা। আমি রাতে গল্পগুলো দেখে দেব তোমাদের। ঠিক আছে স্যার টিউটোরিয়াল পরীক্ষায় কোন গল্প আর কোন কবিতা পড়বে পরে জানিয়ে দেব। আচ্ছা আজকে আমরা ক্লাস শেষ করব। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প দিয়ে আমরা আজকে ক্লাস নিলাম। এখানে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করলাম এবং আলোচনা শেষে আমরা যা জানলাম যা শিখলাম এখান থেকে 10টি এসকিউ করে আমার পার্সোনাল গ্রুপে পোস্ট করবা। আমি তোমাদের প্রত্যেকের খাতা দেখে দেব। তবে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আগামী দিন ক্লাসে ইনশাআল্লাহ এই অধ্যায়ের গল্প নিয়ে আমরা কথা বলবো। গল্প পড়ে পড়ে আলোচনা করব এবং প্রশ্নগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আমি দুটো ভিডিও ক্লাস দেব। এই ক্লাসের মধ্যে দিয়ে সৃজনশীল এবং উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা। তো এই হলো আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম।